বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের অবস্থা তো সবাই জানে। আসলে বিদ্যুৎ আসে বা যায় তা না, বিদ্যুৎ আসলে মাঝে মাঝে আসে এরকম। কিন্তু তাই বলে তো আর বিদ্যুৎ অফিস বিদ্যুৎ বিল দেওয়া তো আর বন্ধ করে না। তারা তো মাসে মাসে ঠিকই বিদ্যুৎ বিল নিয়ে হাজির হয়ে যায়, তাই না? তো এইখানে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে। এখন এটা আসলে নাটক করছে নাকি অরিজিনাল কে জানে। আমার মনে হয় যে নাটকই করছে, বাট তারপরও এত সুন্দরভাবে বিষয়টা ফুটিয়ে তুলছে। এই বিদ্যুৎ না থাকার কারণে বিল নিয়ে যখন হাজির হয় বাড়িতে, তখন বাড়ির লোকজন কি আচরণ করে বা করা উচিত, সেটাই কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা সেই ছোট্ট ভিডিওটা একটু দেখি। কারণ বললেন কারেন্ট বিল দিতে এসে কি অবস্থা হলো সেটা তো আমরা দেখলাম, তাই না? একেবারে কি অবস্থা। তো এটা নাটক মনে হয়, আমার ধারণা, বাস্তব না। কারণ ওই যে বিল নিয়ে আসছিল, জানলো কেমনে? আগে থাকতেই বোতল নিয়ে রেডি ছিল কিভাবে? এটা তো সম্ভব না, তাই না? অর্থাৎ নাটকই হবে, বাট কত সুন্দরভাবে জিনিসটা ফুটিয়ে তুলছে। এমন ব্যবহার কেন? এই মহিলা কিন্তু একেবারে পরিষ্কারভাবে বললো, এই বেটা তুই কারেন্ট বিল দিতে আসছস? কারেন্টই তো থাকে না। কারেন্ট কি থাকে যে তুই কারেন্ট বিল দিতে আসছস? তো যাই হোক, পরে কিন্তু এই যে মহিলা আবার বলছে, আচ্ছা ঠিক আছে দিয়ে যা কারেন্ট বিল। কিন্তু ওই ধারে যাইতে সাহস পায় নাই। ও কিন্তু ওখান থেকে ওই যে ফিরে চলে যাচ্ছে। হ্যাঁ, একটু স্লো মোশনে দেখালাম তো। যাই হোক, এইটা হয়তো নাটকই আমার মনে হয়, মানে ড্রামা করছে কোনো একজন ইউটিউবার অথবা ফেসবুকার। সুন্দর করে এটা তৈরি করে জাস্ট ভিউ পাওয়ার জন্যে এটা করছে। কিন্তু করলেও তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, এটা কিন্তু বলাই যায়। এই যে এখানে সেই এক ঘটনা কিন্তু এখানে আবারও দেখা যাচ্ছে। তো যাই হোক, আসলে বিষয়টা এরকমই। এখন বিগত কয়েক মাস ধরে এটা খুবই বিস্ময়কর ব্যাপার যে বিএনপি যখনই ক্ষমতায় আসে, এটা কি হয়? তাদের কপালে এই বিদ্যুৎ বিষয়ে কি ঠেড়া পড়ে নাকি? 2001 থেকে 2006 সালে নিশ্চয় অনেকের মনে আছে, যাদের একটু বয়সটা বেশি তাদের নিশ্চয়ই মনে থাকার কথা। তখনও কিন্তু এরকম একই অবস্থা ছিল। বিদ্যুৎ মোটে আসতো না, ওই মাঝে মাঝে আসতো। এবং আমি নিজে দেখছি, তখন আমি চিটাগাংয়ে থাকতাম। তো ওই অঞ্চলে যে আগ্রাবাদে আমি মাঝে মাঝে যাইতাম। তো দিনের বেলায় যখনই যাইতাম, আমি কখনোই কোনো অফিসে বিদ্যুৎ আমি দেখি নাই। যে বিদ্যুৎ লাইন যেটা চালাতো, সেটা হলো যে ওরা নিজেরা করছে, নিজেরা জেনারেটর বসিয়ে তারপরে পেট্রোল বা ডিজেল দিয়ে, বিশেষ করে পেট্রোল দিয়ে তারা, আর যেগুলো একটু হেভি ডিউটি ছিল সেগুলো ছিল ডিজেল। তো এইগুলা দিয়েই কিন্তু তারা তাদের অফিস তারপরে তাদের যে ফ্যাক্টরি যেগুলো আছে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি, সেগুলো চালাতো। তো 20টা বছর পরে এসে নাকি, হ্যাঁ 20টা বছরই তো, 20টা বছর পরে এসে এই বিএনপি আবারও ক্ষমতা আসলো। কিন্তু কি হলো? ওই একই তো ঘটনা, একেবারে ঠাডা পড়ছে। 2001 থেকে 2006 সালে, তখন যদি আপনারা খেয়াল করেন, তখনও কিন্তু একটা যুদ্ধ শুরু হয়েছিল, যে ইরাকের উপরে আমেরিকা আক্রমণ করছিল না? এবং যেহেতু ইরাকের উপরে আমেরিকা আক্রমণ করছিল, সেই হেতু 2002 সালেই তো। তো তখন স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্য আক্রমণ যদি হয়, তখন তেলের সরবরাহ তো মূলত ওই মধ্যপ্রাচ্য থেকেই আসতো। এখন ধরেন বিকল্প অনেক প্রবাহ আছে, যেমন রাশিয়া থেকে আসে, ভেনেজুয়েলা থেকে আসে, এমনকি আমেরিকা থেকেও আসে। এই যে বাংলাদেশ তো আমেরিকার সাথে চুক্তি করেছে না এলএনজি কেনার। বাংলাদেশ কিন্তু এলএনজি কেনে, মানে লিকুইড এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস না? আবার এলপিজি কি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এখন কাতার থেকে কি এলএনজি কেনে, লিকুইড ন্যাচারাল গ্যাস। আমরা আগে শুনতাম বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে। এখন সেই গ্যাস কোথায় গেল? এখন ওই গ্যাস বলতে কি, মানুষের পেটে যে গ্যাস হয় ওইটাই বুঝাতো কিনা কে জানে। কিন্তু একসময় আমরা এরকমই শুনতাম যে বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে, তেলের উপরে ভাসছে। এরপরে কত জায়গায় কত খনন করা হলো, কোথাও থেকে তো গ্যাস তো তেমন পাওয়া গেল না।
আর এখন যে যে সমস্ত জায়গা থেকে গ্যাস পাওয়া যায় সেগুলো দিয়ে তো বাংলাদেশের মনে হয় না যে 50% চাহিদা পূরণ হয়, যে কারণে ব্যাপকভাবে বিদেশ থেকে এই এলএনজি গ্যাস কিনে আনা হয়। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বাংলাদেশে আগে যে ওই আমেরিকান যে রাষ্ট্রদূত ছিল পিটার হাস, সেই তো বাংলাদেশে অনেক ক্যালকিসিঙ্গা করছিল, তাই না? এই পিটার হাসই তো বাংলাদেশে যে শেখ হাসিনা সরকারকে যাতে উৎখাত করা যায় বহুত রঙ্গ তামাশা সে করছিল, এবং তার আমলে করা ঘটনার ফলাফলই কিন্তু পরবর্তীতে যে 2024 সালে 5 আগস্টে ঘটে যায়। এই মাল কি করছে, এই মাল কি করছে, পরে আমেরিকার এলএনজি বিক্রির একটা কোম্পানি আছে বা এলএনজি উৎপাদনের একটা কোম্পানি আছে, তো ওই কোম্পানির প্রতিনিধি হয়ে সে বাংলাদেশে সে অলওয়েজ ওই কক্সবাজার অঞ্চলে থাকে। আর বাংলাদেশে সে এত মজা পেয়েছে, আর পাবেই বা না কেন? এখানে যখন রাষ্ট্রদূত ছিল আমেরিকার, তখন তো রাজাধিরাজের মতো চলতো, তাই না? যেখানে যাইতো সাংবাদিকরা পিছনে পিছনে থাকতো, তারপরে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে কত কথা বলতো, তাই না? যেটা নাকি মনে করেন যে ভারতে যদি থাকতো এর 100 ভাগের 1 ভাগও কিন্তু এই রাজাধিরাজের ভাব ওখানে দেখানো যায় না। যেমন এখন ওখানে সার্জিও গোর আছে, যে নাকি দক্ষিণ এশিয়া অঞ্চলেরও কিন্তু রিপ্রেজেন্টেটিভ, আমেরিকার দূত। তার মতো একজন হাই প্রোফাইল লোকও কিন্তু ওই ভারতে ওই পিটার হাস যে মজা করতো বাংলাদেশে, ওইটা কিন্তু করতে পারে না। তো পিটার হাস এই লোকটা কি করছে, এখন ওই আমেরিকার সেই এলএনজি বিক্রির যে কোম্পানি, সেই কোম্পানির প্রতিনিধি হয়ে এসে ওই যখন ওই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল না, তখন একটা চুক্তি করছে, এবং 12 বছর না 13 বছর নাকি 15 বছর এরকম কন্টিনিউয়াস এই গ্যাস কিন্তু এখন এই ইয়ে থেকে এলএনজি কিনতে হবে আমেরিকা থেকে, কাতার থেকে না। এবং দেখেন কি অদ্ভুত ব্যাপার, তাই না? খুবই অদ্ভুত ব্যাপার। এই চুক্তিও করলো, এরপর সাথে সাথে দেখেন যে এই ইরানে আমেরিকা আক্রমণ করে বসলো, এবং ইরান তখন হরমুজ প্রণালী দিল আটকে। আর বাংলাদেশের যে গ্যাস তেল এগুলো কাতার থেকে আসে, তো কাতারের যে কোনো পণ্য তো হরমুজ প্রণালী দিয়েই আসতে হয়। এইবার দেখছেন এই চুক্তিও করলো, এবং সাথে সাথে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। এখন বাংলাদেশ কি করবে? আমেরিকা থেকে তেল গ্যাস কেনা ছাড়া কি কোনো গতি আছে? আমেরিকা এই যে ইরানের যুদ্ধটা এমনি এমনি লাগায় নাই। আমি তো অনেক ভিডিওতে বলছি যে আমেরিকা এই যুদ্ধটা ইয়েতে লাগিয়েছে ইরানে, খালি ইরানকে ধ্বংস করা সেটাই না, ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনৈতিক শক্তিও ধ্বংস করা, এবং একই সঙ্গে এরা যাতে তেল গ্যাস খুব বেশি রপ্তানি করতে না পারে। এবং এখন তো আমেরিকা নিজেরাই তাদের মাটির তলের নিচে যে গ্যাস তেল আছে এগুলো বেচা কিনা শুরু করছে, এছাড়া ভেনিজুয়েলা দখল করছে, তাই না? এখন তাদের তো মার্কেট লাগবে, তো এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আগেই মার্কেট দখল করে বসে আছে। তো সেই মার্কেটে ঢুকতে গেলে তাহলে কি করতে হবে? এই সমস্ত দেশগুলোকে তো ডাইরেক্টলি বলা যায় না। আর এই মিডল ইস্টের তেলের একটা বৈশিষ্ট্য হলো এরা কিন্তু অল্প একটু খুঁড়েই কিন্তু তেল গ্যাস পায়। যেমন বাংলাদেশে মনে করেন যে ডিপ টিউবওয়েল আছে না, ওই কিসিমের কূপ খুঁড়েই কিন্তু তেল গ্যাস তারা উৎপাদন করতে পারে, যার ফলে সেগুলো ভীষণ সস্তা। মনে করেন 1 ব্যারেল তেল মনে করেন $100 বিক্রি করবে, বাট হয়তো ওদের উত্তোলন খরচ $15-20 বেশি পড়ে না, তার মানে পুরোটাই প্রায় লাভ, তাই না? বাট আমেরিকার তেল গ্যাস বা ভেনিজুয়েলার তেল গ্যাস অথবা রাশিয়ার তেল গ্যাসের কিন্তু বিষয়টা এরকম না। $100 দিয়ে বিক্রি করতে গেলে $50-60-70 তাদের খরচ হয় ওই 1 ব্যারেল তেল তুলতে। সুতরাং তাদের লাভের মার্জিন কিন্তু কম। এখন সেই হেতু প্রতিযোগিতা করতে গেলে কিন্তু এই মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের সাথে কিন্তু আমেরিকা, রাশিয়া বা ভেনিজুয়েলার তেল গ্যাস কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারে না, কারণ এরা যত সস্তায় দিতে পারবে ওরা কিন্তু তত সস্তায় দিতে পারে না। তাহলে কী করতে হবে? এদের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দাও, গুড়িয়ে দাও, এদের তেল উৎপাদন ক্ষমতা, গ্যাস উৎপাদন ক্ষমতা একেবারে ধ্বংস করে দাও, এই তেল ক্ষেত্রগুলো একেবারে বোমা মেরে বা মিসাইল মেরে মাটির সাথে মিশায় দাও, এবং পরবর্তীতে এই জিনিসগুলো ওদের নতুন করে গড়ে তুলতে মিনিমাম 10 বছর সময় লাগবে। এই ইরান বেসিক্যালি ওই কাজটা করছে, হুতি বেসিক্যালি ওই কাজটা করছে, বুঝছেন? তো বাংলাদেশ তো এখন ওই তেল গ্যাস কিনতে, মানে এলএনজি কিনতে এখন আমেরিকায় যাইতে হবে। তো দেখলাম একটা খবরে 2 দিন আগে নাকি 1 দিন আগে যে আমেরিকা থেকে তেল আনা, ওই গ্যাস আনা নাকি আপাতত বন্ধ দামের কারণে। আরে বাসা ধন যাইবা কোথায়? চুক্তি করে ফেলছো না? না
না এনে কোনো উপায় আছে? আর যদি না আনো তাহলে আমেরিকা কি করবে? বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য যে পণ্য আমেরিকায় যায় তার উপরে 100% শুল্ক ধার্য করে দিবে। ডোনাল্ড ট্রাম্প আগলে আছে না ক্ষমতায়, মস্কারি, কোনো কিছু চলবে না। ওই যে জিনিসটা আসলে বলতে গিয়ে ধান আনতে অনেক শিবের গীত গাইলাম, যদিও সবগুলো কিন্তু ইনফরমেটিভ বিষয়। তো 2001 থেকে 2006 সালে এরকম বিদ্যুতের ভয়ঙ্কর সমস্যা ছিল বাংলাদেশে, এবং তখন এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখনও কিন্তু তেল গ্যাসের এই সাপ্লাই বন্ধ হয়ে গেছিলো, যে ইরাকে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা। তো তখন তো এই বিকল্প লাইনগুলো ছিল না, অর্থাৎ আমেরিকা তখন তেল উৎপাদন করে বিক্রি করতো না, বা ভেনিজুয়েলাও সেইভাবে ইয়ে করতে পারতো না। তো তখন কিন্তু কোনো বিকল্প ছিল না, যে কারণে হচ্ছে তখন ভুগতে হয়েছিল। কিন্তু এখন অনেক বিকল্প আছে, এখন কিন্তু অনেক বিকল্প আছে, কিন্তু সেই বিকল্প থেকে আনতে গেলে বাংলাদেশকে, যেমন এই যে আমেরিকার কাছ থেকে আনতে গেলে অনেক টাকা লাগবে। তো ঘটনা হচ্ছে কি, যে 2001 থেকে 2006 সালেও যুদ্ধের কারণে তেল সরবরাহ বন্ধ হওয়ার কারণে যে বিদ্যুতের সংকট হয়েছিল, এইবার ক্ষমতা আসতে না আসতেই ওই একই ঘটনা ঘটছে। আবারও মধ্যপ্রাচ্য যুদ্ধ, আবারও তেল গ্যাস আসার ফ্লো বন্ধ হয়ে গেছে। ফলে কি হবে? যতই চিল্লাচিল্লি করা হোক না কেন, এখন বাংলাদেশে তো বিদ্যুৎ উৎপাদন কারখানার তো অভাব নেই। শেখ হাসিনাকে যে যতই ফ্যাসিস্ট বলুক, এটা তো সবাই স্বীকার করতে বাধ্য হবে যে শেখ হাসিনার আমলেই বস্তুত বাংলাদেশ এই বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল, এবং বাংলাদেশের প্রত্যেকটা, এমনকি প্রত্যন্ত অঞ্চলের বাড়িঘরও, মানে গ্রাম, বিদ্যুতের আওতায় চলে আসছে, এবং বাংলাদেশের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ হতো। এটা তো স্বীকার করতেই হবে। আপনি শেখ হাসিনার যতই অপছন্দ করেন, এই জিনিস অস্বীকার করলে ভাই আপনি তাহলে মানুষ না। এখন এইরকম একটা অবস্থার মধ্য দিয়েছিল, আর এদেরকে বলছে কি, এনসিপির লোকজন বলে সই কি ফ্যাসিস্ট না মাফিয়া। তো মাফিয়ার আমলে তো অত ভালো ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বা একটা রিয়েলিস্টিক ব্যাপারও, একবার মনে করেন বিদ্যুতে যদি মানুষ অভ্যস্ত হয়ে যায়, তাহলে বিদ্যুৎ যখন না থাকে তখন মানুষের জীবনযাত্রা আসলে দুর্বিষহ হয়ে পড়ে। যেমন আমরা গাঁও গ্রামের মানুষ, ছোটোবেলায় কিসের বিদ্যুৎ আমরা দেখতামই না। আমরা লেখাপড়া করছি যে কুপি বাতি দিয়ে অথবা হারিকেন দিয়ে, হ্যাঁ, বিদ্যুৎ এগুলো দেখতাম না। গরমের রাত হোক আর যাই হোক, ওই রাতের বেলা ওই পাংখা দিয়ে বাতাস করতে করতেই ঘুমাইতাম। এই জিনিসগুলো তো এখনও মনে আছে। কিন্তু এখন ওই গাঁও গ্রামের লোকজনই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে এই শেখ হাসিনার আমলে, তাই না? তো গরমের সময়, আর এখন তো গরম তো থাকে মাসের পর মাস। সেই শুরু হয় মার্চ মাস থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এমনকি অক্টোবর পর্যন্ত গরম থাকে। গাঁও গ্রামের লোকজনও কিন্তু ফ্যান ছাড়া এখন রাতের বেলায় ঘুমাতে পারে না। আর এর মধ্যে যদি ঘন্টার পর ঘন্টা বা সারা রাত যদি বিদ্যুৎ না থাকে, তাহলে পাবলিকের ঘুম তো আর হয় না ভাই। ভালো ঘুম না হলে তারা কাজ কারবার কী করে করবে? সুন্দর 6 ঘন্টা 7 ঘন্টা এরকম ঘুম তো তাদের পড়তে হবে, তাই না? তো ঘুম যদি না পড়তে পারে, তাহলে তারা কিভাবে সুন্দর সুস্থভাবে তারা কাজ করবে? তাদের মাথা তো গরম থাকে। পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, এবং তার উপরে ভিত্তি করে ভিডিওটা করছে। ভালো লাগলো। বিদ্যুৎ দিবা না, তুমি বিল নিয়ে এসে হাজির হইবা। শর্ট থাপ্পড় তো খাওয়াই লাগবে পাবলিকের হাতে, তাই না? বাস্তবে আমার মনে হয় 2-1 জায়গায় এরকম ঘটনা ঘটছে, আমার ধারণা। তো এটাই ছিল বক্তব্য। আর বিএনপির হলে কপালে ঠাডা পড়া কপাল, তা না হলে তারা যখনই ক্ষমতা আসে তখনই বাংলাদেশে বিদ্যুতের উপরে ঠাডা পড়ে, আর ওই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগে। মানে এরকম কেন? ধন্যবাদ।